ওয়াশরুমে এসে আদিত্য নূরকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। আদিত্য যে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। নূরের এদিকে লজ্জায় মরিমরি অবস্থা। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল নূর। আদিত্য নূরের কাছে এসে নেশা ভরা চোখে কতক্ষণ তাকিয়ে রইল। তারপর নূরের ঘাড়ের ওপর দিয়ে হাত বাড়িয়ে দিয়ে নূরের পেছনে থাকা হ্যান্ড শাওয়ারটা নিয়ে এলো। আদিত্য এক হাত নূরের থুতনিতে রেখে নূরের মুখটা উপরে তুলল আর অন্য হাতে থাকা হ্যান্ড শাওয়ারটা চালু করে নূরের মুখের ওপর ধরল। সাথে সাথে নূর কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল। আদিত্য এক হাতে শাওয়ার ধরে আরেক হাতে নূরের গালে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করে নূরের গালের হলুদ পরিষ্কার করে দিতে লাগলো। হ্যান্ড শাওয়ারের পানি নূরের মুখ থেকে গলা বেয়ে নূরের পুরো শরীর ভিজিয়ে দিচ্ছি। পানিতে ভিজে নূরকে অসম্ভব আবেদনময়ী লাগছে। আদিত্যের নেশা যেন আরও গভীর হয়ে যাচ্ছে। ঘোরের ভেতর হারিয়ে যাচ্ছে আদিত্য। গালের হলুদ পরিষ্কার করা হয়ে গেলে আদিত্য এবার নূরের গলায় লেগে থাকা হলুদ হাত দিয়ে পরিষ্কার করতে লাগলো। নূরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সারা শরীর থরথর করে কাঁপছে। দাঁড়িয়ে থাকা শক্তি পাচ্ছে না নূর। দুই হাতে আদিত্যের পাঞ্জাবির বুকের অংশ খামচে ধরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আদিত্য এবার নূরের পেটের উপর থেকে শাড়ি খানিকটা সরিয়ে পেটে আদিত্যের লাগানো হলুদটা পরিষ্কার করে দিল। নূরের এবার দম বন্ধ হয়ে আসার উপক্রম। কাঁপাকাঁপি আরও বেড়েই চলেছে। আদিত্য এবার নূরকে উল্টো দিকে ঘোরালো। নূরের পিঠের ওপর থেকে ভেজা চুলগুলো একপাশে সরিয়ে নিল। তারপর নূরের কোমরে লাগা হলুদ পরিষ্কার করে দিল। নূরের পানিতে ভিজে থাকা ফর্সা মোলায়েম শরীর দেখে আদিত্যের গলা শুকিয়ে আসছে। নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। আদিত্য বুঝতে পারছে আর কিছুক্ষণ এখানে থাকলে নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারবে না ও। তাই নূরকে নিজের দিকে ঘুরিয়ে হ্যান্ড শাওয়ারটা নূরের হাতে দিয়ে নিঃশব্দ কণ্ঠে বলল, আমার এখন চলে যাওয়া দরকার প্রাণ পাখি, না হলে আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। কথাটা বলেই আদিত্য উল্টো করে তড়িঘড়ি করে ওখান থেকে চলে যেতে নিল। আদিত্য দরজা পর্যন্ত যে হঠাৎ করে আবার ত্বরিত গতিতে নূরের কাছে এসে দুই হাতে নূরের মুখটা ধরে নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরে সময় নিয়ে একটা চুমু দেয়। তারপর নূরের কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে নেশা ভরা কণ্ঠে বলল, ভালোবাসি প্রাণ পাখি, আজকের রাতটা পার করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তবুও আমি পার করে দেব, কারণ কাল থেকে তুমি আমার বুকের মাঝে থাকবে। কথাটা বলেই আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে চলে গেল। আদিত্য চলে যেতে নূর হ্যান্ড শাওয়ারটা দুই হাত দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে দেয়ালের সাথে হেলান দিয়ে বিড়বিড় করে বলল, আমিও ভালোবাসি তোমাকে রাজকুমার, অনেক 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 ভালোবাসি। পুল সাইডে সুন্দর করে গদি পেতে বসার ব্যবস্থা করা হয়েছে মেহেদির অনুষ্ঠানের জন্য। নূরকে নিয়ে এসে ওর আসনে বসানো হয়েছে। মেহেদি আর্টিস্ট এসেছে মেহেদি লাগানোর জন্য। নূরের হাতে মেহেদি লাগাতে নিলেই আদিত্য এসে নূরের পাশে বসে বলল, এক মিনিট, আমার বউর হাতে সবার প্রথম মেহেদি আমিই লাগাবো। আদিত্যের কথায় সবাই মিটিমিটি হাসছে আর নূর সবার সামনে লজ্জায় পড়ে গেল। আদিত্য একটা মেহেদির কোণ উঠিয়ে নূরের হাতের তালুর মাঝখানে সুন্দর করে একটা লাভ শেপ আঁকিয়ে তার ভেতর N+A লিখে দিল। নূর শুধু এক দৃষ্টিতে আদিত্যের দিকেই তাকিয়ে আছে। অন্য কিছুর হুঁশ নেই ওর। মনে মনে সব সময়ের মতো একটা কথাই ভাবছে, একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে। আদিত্য এতটুকু একেই মেহেদির কোণটা আর্টিস্ট মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, নেন, বাকিটা আপনারা করেন, আমার বউটাকে সুন্দর করে সাজিয়ে দেবেন। আর্টিস্ট মেয়েটা মুচকি হেসে বলল, অবশ্যই স্যার। আদিত্য নূরের দিকে তাকিয়ে দেখল নূর ওর দিকে একধানে তাকিয়ে আছে। আদিত্য ভ্রু উঁচিয়ে ইশারা জিজ্ঞেস করলো, কী হয়েছে? নূর মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বোঝালো, কিছু না। তারপর মায়াভরা কণ্ঠে বলে উঠল, বাকিটাও তুমি লাগিয়ে দাও না। আদিত্য মুচকি হেসে বলল, আরে না, আমি কি অত সুন্দর করে দিতে পারবো নাকি? পরে দেখবে তোমার হাতে বাংলাদেশের নকশা তৈরি হয়ে গেছে, যেমনই হোক আমার কাছে ওটাই বেস্ট হবে, তুমি দিয়ে দাও না। আদিত্য এক হাত নূরের গালে রেখে মায়াভরে কণ্ঠে বলল, কিন্তু আমার কাছে হবে না, আমি চাই বিয়েতে আমার বউয়ের সব কিছু সুন্দর হোক, খুব সুন্দর। তাই ওদের কাছেই লাগিয়ে নাও প্লিজ, ওরা অনেক সুন্দর করে লাগিয়ে দিবে। আর তাছাড়া আমি তো প্রথমে মেহেদি লাগিয়ে শুভক্ষণ করিয়ে দিলাম, তাই না? নূর মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বোঝালো সে রাজি। সানা, তানিয়া, নিশি পাশ থেকে গালে হাত দিয়ে একসাথে বলে উঠল, ওয়াও। আদিত্য ওদের দিকে তাকিয়ে মুচকি হাসল আর সবসময়ের মতো লজ্জায় লাল হয়ে গেল। হঠাৎ আবির মাইক হাতে নিয়ে ওদের সামনের ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে মাইকে বলে উঠল,
হ্যালো এভরিওয়ান, মি আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ। আবিরের কথা সবাই মনোযোগ সহকারে আবিরের দিকে তাকালো। আবির আবার বলে উঠল, আপনারা সবাই জানেন যে আজ আমাদের আদিত্য আর নূরের গায়ে হলুদ প্লাস মেহেদির অনুষ্ঠান। হলুদের পর্ব শেষ হয়ে গেছে, এখন মেহেদির অনুষ্ঠান শুরু হয়েছে। তবে খালি বসে বসে মেহেদি দেওয়াটা খুবই বোরিং ব্যাপার হয়ে যায়, তাই না গাইস? তাই ফাংশনটা আর একটু এক্সাইটিং করার জন্য আমরা মেহেদির পাশাপাশি সঙ্গীতেরও ব্যবস্থা করেছি। সঙ্গীতের কথা শুনে সবাই উৎসাহিত হয়ে করতালি দিয়ে উঠল। আবির আবার বলে উঠল, তবে দেয়ার ইজ এ টুইস্ট। আমরা সঙ্গীতটা একটু ভিন্নভাবে করব। আমরা আজকে সঙ্গীতের নাচ গানের মাধ্যমে আমাদের নতুন বধূকে তার নতুন পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেব। সবাই আবারও জোরে জোরে হাতে তালি দিল। নূর খুশি হয়ে হাসি মুখে তাকিয়ে রইল। আবির আরও বলল, সো সাহেবান মেহেরবান, কদরদান, পানদান, থুকদান, মরা গরু টেনে আন, লেডিস অ্যান্ড লেডিসদের জামাই লোক, লেটস স্টার্ট দ্য রকিং ইভিনিং। আর আমি হলাম আজকে আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত, দে ওয়ান অ্যান্ড অনলি আবির। নাম তো শোনাই হোগা। সবাই একসাথে হেসে উঠল। যাই হোক, আসল কাজে আসা যাক। সবার প্রথমে পরিবারের বড়দের দিয়ে শুরু করা যাক। তো বড় বাবা মানে নতুন বউয়ের শ্বশুর আব্বা শারীরিকভাবে একটু দুর্বল আছে, তাই তাকে আমরা আজ আর পেরেশান করলাম না। তাহলে প্রথমে পালা আসে হলো ভাবির চাচা আর চাচি শাশুড়ির। তাদের একজনের ইংলিশ বলার খুব শখ, তবে তার ইংলিশ শুনে বাকিদের লেগে যায় শখ। সে হলো আমার আম্মাজান। আর যার এই শখ খেয়ে খেয়ে অবস্থা হয়ে গেছে বেহাল নাজেহাল, সে হলো আমার বেচারা আব্বাজান। সো পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর মিস্টার অ্যান্ড মিসেস আহনাফ। সবাই আবারও জোরে হাতে তালি দিয়ে উঠল। আবির ওখান থেকে সরে যেয়ে দাঁড়ালো, আর আবিরের বাবা মা ওখানে এসে দাঁড়ালো। তারপর মিউজিক শুরু হওয়ার সাথেই ওরা নাচা শুরু করে দিল। আবিরের বাবা আবিরের মায়ের পেছনে ঘুরে ঘুরে নেচে গাইল, সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরীকে, রাগলে তোমায় লাগে আরও ভালো, সুন্দরী চলেছে একা পথে। গানটাতে দুজন এলোমেলোভাবে কতক্ষণ নাচল। নাচা শেষে সবাই আবারও করতালি দিয়ে উঠল। আবির জোরে শীষ দিয়ে উঠল। আবিরের মা যেন খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। একটু পরে আবির আবার এসে মিছিমিছি দেখে ভাব ধরে বলে উঠল, সো দর্শকবৃন্দ, এখন যার কথা বলবো তার জন্য আমরা আগে 1 মিনিটের নীরবতা পালন করে তার প্রতি শোক প্রকাশ করব। কারণ সে আমাদের পরিবারের কেউ না। তাকে বড় বাবা রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, কিন্তু দেখুন আমরা কত মহান, কখনো সেটা ওকে বুঝতে দেয়নি। সব সময় নিজের পরিবারের সদস্যই মনে করেছি। সে আর কেউ না, ভাবির একমাত্র ননদ সানা। সানা জোরে রাগী সুরে বলে উঠল, ভাইয়া ভালো হবে না কিন্তু বলে দিলাম। আবির হেসে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ জানি, তোর কাছে ভালো কিছু আশাও করা যায় না। তারপর আবার সবার দিকে তাকিয়ে বলল, সো গাইস, পুট ইউর হ্যান্ডস ডাউন ফর ভাবির ননদ সানা। কথাটা বলেই আবির হাসতে হাসতে ওখান থেকে সরে গেল। আর সানা এসে রাধা গানটাতে সুন্দর একটা ডান্স পারফরমেন্স দিল। তাসির হা হয়ে সানার ডান্স দেখছে। সানা নাচ শেষে সবাই আবারও করতালি দেয়। ডান্স শেষে সানা এবার মাইক হাতে নিয়ে বলে উঠল, সো দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে যে আসছে সে আমাদের ফ্যামিলির আনবান শানের মধ্যে কোনোটাই সে না। সে শুধু আমাদের মাথার হেডেক ছাড়া আর কিছুই না। আমার তো পাক্কা ডাউট আছে যে হসপিটালে চাচির বাচ্চা বদল হয়ে গেছে, না হলে এমন জোকার কিভাবে আমাদের ফ্যামিলিতে চলে এলো। সানার কথায় সবাই হেসে দিল। সানা আবার বলে উঠল, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। ইয়েস, সে আর কেউ না, সে হলো গুড ফর নাথিং অ্যান্ড আনফর্চুনেটলি ভাবির একমাত্র দেবর মিস্টার আবির। তো গাইস, জোরদার গালিয়া থুক্কু, জোরদার তালিয়া ফর দ্য আনওয়ান্ট পার্সন আবির। কথাগুলো বলে সানা ওখান থেকে সরে গেল। একটু পরে আবির বাইক চালিয়ে হিরোর মতো ওখানে এন্ট্রি নিল। তারপর বাইক থেকে নেমে স্টাইল নিয়ে দাঁড়ালো। মিউজিক শুরু হতেই নাচতে নাচতে গাইল, বাসনা এ হাসিনো লোমে আগেয়া। আবিরের ডান্স দেখে তানি সবার নজর এড়িয়ে ঠোঁট চোখা করে চুমু দেখালো। আবির সেটা দেখে চোখ টিপ মারল। আবিরের ডান্স শেষে সবাই আবারও হাতে তালি দিয়ে উঠল। সাইম শীষ বাজিয়ে বলে উঠল, ও ব্রো, জাস্ট ফাটিয়ে দিয়েছ। আবির সেলিব্রিটিদের মতো হাত উঠিয়ে বলল, ধন্যবাদ, আই এম সো মাচ প্লেজার।
এর মধ্যে নূরের 2 হাত জুড়ে কনুইয়ের উপর পর্যন্ত মেহেদি লাগানো হয়ে গেছে। এখন পায়ে লাগানো হচ্ছে। নূর 2 হাত 2 দিকে ছড়িয়ে বসে আছে, একটু নড়াচড়া করতে পারছে না। এদিকে হঠাৎ ওর পিঠে কেমন যেন ভীষণ চুলকাচ্ছে, কিন্তু 2 হাত বন্ধ থাকা চুলকাতেও পারছে না। পাশে আদিত্য বসে আছে, কিন্তু আদিত্যকে কথাটা বলতে ভীষণ লজ্জা লাগছে নূরের। নূর চুলকাতে না পেরে শুধু হালকা মুচড়ামুচড়ি করছে। নূরের নড়াচড়া করা দেখে আর্টিস্ট মেয়েটা বলে উঠল, প্লিজ ম্যাম, নড়াচড়া করেন না, না হলে মেহেদি নষ্ট হয়ে যাবে। মেয়েটার কথা শুনে আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? নূর আমতা আমতা করে বলল, আসলে পিঠে একটু চুলকাচ্ছে। আদিত্য ভ্রুকুচকে বলল, তো আমাকে কেন বলছো না, দেখি কোথায়? কথাটা বলে আদিত্য নূরের পিঠে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, কোন জায়গায় চুলকাচ্ছে? নূর ইতস্ততভাবে বলল, না না, ওখানে না, আর একটু উপরে। আদিত্যের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো। আদিত্য নূরের একদম কাছে ঘেঁষে বসে, যাতে কেউ দেখতে না পারে। তারপর আদিত্য পেছন থেকে নিজের হাতটা ধীরে ধীরে নূরের লেহেঙ্গার উপরের টপসের ভেতর দিয়ে নূরের পিঠে রাখলো। নূরের ইচিনেস সারাতে গিয়ে এবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আদিত্য নূরের পিঠে স্লাইড করে আস্তে করে বলল, এখানে না। আদিত্য এবার আরেক জায়গায় হাত বুলিয়ে বলল, এখানে। নূর আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, হয়ে গেছে, আর চুলকাচ্ছে না। আদিত্য নূরের পিঠ থেকে হাত বের করে ঠোঁট কামড়ে হেসে নূরের কানের কাছে ঝুঁকে বলল, দেখেছ আমার হাতের কামাল, মুহূর্তেই সব সমস্যা গায়েব। নূর লজ্জায় পেয়ে মাথা নিচু করে লাজুক হাসল। একটু পরে আবির মাইক হাতে নিয়ে বলে উঠল, এখন আপনাদের সামনে আসবে সে, যার সাথে আমাদের রক্তের সম্পর্ক না থাকলেও সে আমাদের পরিবারের সদস্যদের মতোই, যার সাথে ভাবের 2টা সম্পর্ক, দেবর আবার ভাই। সে আদিত্য ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, কম ভাই, কম সহপাঠী, কম পার্টনার, কম অ্যাসিস্ট্যান্ট, কম অ্যাডভাইজার। হায়, আমি তো হাঁপিয়ে গেছি বলতে বলতে। যাই হোক, বেচারা সবই কম, শুধু একটা জিনিস ছাড়া, আর সেটা হলো তার মন। তার মনটা অনেক বড় এবং উদার। সো গাইস, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর হ্যান্ডসাম বয় তাসির। একটু পরে তাসির এন্ট্রি নিয়ে নাচতে নাচতে গাইল, ঢোলক মে তাল হে, পায়েল মে ছান ছান, ঘুঙ্গট মে গড়ি হে, সেহরে মে সাজন। তাসিরের ডান্স দেখে সানা মুসকে মুসকে হাসছে। ডান্স শেষে আদিত্য তাসিরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে বলল, লাভ ইউর। আবির আবার মাইক হাতে নিয়ে বলল, দর্শকবৃন্দ, এখন আপনাদের সামনে আসছে আমাদের 2 কাজিনস, যার ভেতর একজন ভাবির দেবর তো একজন ভাবির সুইট ননদ। একজনের নাম মিস্টার স্যাম, যার নায়ক নায়ক ভাব কিন্তু নায়িকার অভাব। আরেকজন মিস নিশি, যার শুধু একটাই স্বপ্ন, হতে চায় সোশ্যাল মিডিয়ার কুইন। পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর সাইম অ্যান্ড নিশি। একটু পরে সাইম আর নিশি এলো। নিশি অ্যাটিটিউড নিয়ে সাইমের সামনে দিয়ে হেঁটে যেতে লাগলো। সাইম ওর পিছু পিছু ঘুরে নাচতে নাচতে গেল, আখ মিলাকে পুছে, হাই হাউ আর ইউ, হাই হাউ আর ইউ, হাত মিলাকে পুছে। ওদের পারফরমেন্স শেষে আবির আবার এসে বলল, সো গাইস, এখন সময় চলে এসেছে সেই ব্যক্তির পারফরমেন্সের, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। আবির নূরের দিকে তাকিয়ে বলল, ভাবিজি, দিল থামকে পাঠিয়ে, কেননা এখন পালা আসছে আপনার ছাইয়া বীজ, যে আজ বাদে কাল হবে আপনার প্রাণনাথ, পরাণের স্বামী। আবিরের কথায় নূর লাজুক হাসল। পাশে তাকিয়ে দেখলো আদিত্য নেই। নূর মনে মনে ভাবলো, আদিত্য সত্যিই আজকে ডান্স করবে? আবির আবার বলে উঠল, আমি কথা বলছি তার, যাকে দেখলেই সব মেয়েদের শুরু হয়ে যায়, হায় হুকু হুকু হায়, হুকু হুকু হায়। যার স্টাইল দেখে মেয়েরা গেয়ে ওঠে, পোলা তো নয়, একখান আগুনেরই গোলা। যার অ্যাটিটিউড দেখলে মেয়েরা বলে, মনরা সেক্সি বয়, এভরিবডি ওয়ান্টস ইউ। তবে তার মন, প্রাণ, কলিজা, ফোপড়া, ফুসফুস, কিডনি, লিভার আরও বাদ বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শুধু একটাই নাম, আর তা হলো আবির নূরের দিকে তাকিয়ে গানে সুরে বলল, নূর ও মাই ডার্লিং। আবিরের কথায় সবাই হেসে দিল। আর নূর লজ্জায় লাল নীল হয়ে গেল। আবির এবার উচ্চ সুরে আবার বলে উঠল, সো এভরিওয়ান, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর দ্য ক্রাশ আইকন অফ আওয়ার কান্ট্রি, দ্য ওয়ান অ্যান্ড অনলি মিস্টার সাদমান শাহরিয়ার আদিত্য। সবাই অনেক জোরে জোরে করতালি আর সিটি বাজাতে লাগলো। একটু পরে আবির, তাসির আর সাইম একপাশে এসে দাঁড়ালো।
আর তানি, সানা আর নিশি এক পাশে এসে লাইন করে দাঁড়ালো। ছেলেরা একসাথে মেয়েদের দিকে এগিয়ে যেতে যেতে গাইল, ইয়ে করিয়া নাসি দিয়া পুরিয়া। এবার মেয়েরা ছেলেদের দিকে এগিয়ে যেতে যেতে গেল, ইয়ে মুন্ডে গালিডে মুন্ডে। সবাই একসাথে এসে ওড়াধরা যে যেমন পারে তেমন নাচতে লাগলো। রাত অনেক হওয়ায় বাড়ির বড়রা সবাই নিজেদের রুমে চলে গেল। শুধু ইংলিশটার রায় আছে। আদিত্য হঠাৎ নূরের কাছে এসে সাবধানে নূরকে পাজা কোলে তুলে নিল, যাতে ওর মেহেদি নষ্ট না হয়। আচমকা আদিত্যের এমন কাজে নূর একটু হকচকিয়ে উঠল। দুই হাত দুই দিকে ছড়িয়ে আদিত্যকে কিছু বলতে যাবে তার আগেই আদিত্য নূরকে কোলে নিয়ে নাচা শুরু করে দিল। নূর মায়া ভরা চোখে তাকিয়ে রইল আদিত্যের দিকে। আদিত্যও নাচতে নাচতে নূরের কপালে একটা চুমু খেল। নূর আবেশে চোখ বন্ধ করে নিল। ফাংশন শেষে নূর মাত্রই রুমে এসেছে। তানি ওকে নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে আদিত্য নিজের হাতে নূরকে খাবার খাইয়ে দিয়েছে। তানি নূরের দিকে তাকিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে নে, তোর মেহেদিও শুকিয়ে গেছে, এখন তুলে ফেল। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তানি নূরের কাপড় চোপড় সহ নূরকে ওয়াশরুমে দিয়ে এলো ফ্রেশ হওয়ার জন্য। তানি ততক্ষণে সানার রুমে গেল ফ্রেশ হতে। 20 মিনিট পর নূর ফ্রেশ হয়ে বের হলো। বেডের ওপর বসে নিজের হাতের মেহেদি দেখতে লাগলো। কত সুন্দর গাঢ় লাল রং হয়েছে। নূর হাতের দিকে তাকিয়ে মুচকে হাসলো। হঠাৎ ওর ফোনে টুন করে একটা মেসেজের শব্দ এলো। নূর সামনে তাকিয়ে দেখলো বেডের পাশে ছোট্ট টেবিলের উপর ওর ফোন রাখা। মনে হয় তানি ওর ফোন এখানে রেখে গেছে। কথাটা ভেবে নূর মুচকে হেসে ফোনটা হাতে নিয়ে দেখলো কে মেসেজ পাঠিয়েছে। মেসেজটা পড়ে নূর নিজের ঠোঁট কামড়ে লাজুক হাসলো। 30 মিনিট পরে তানি আবার নূরের রুমে এলো। রুমে এসে দেখলো নূর রুমে নেই। তানি ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে দেখলো ওয়াশরুমের দরজা খোলা, আর ভেতরে কেউ নেই। তানি ভ্রুকুচকে ভাবলো এত রাতে নূর আবার কোথায় গেল। তানি বেলকনিতে যেয়ে দেখলো ওখানেও নেই। তানি রুমের বাইরে এসে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ড্রয়িং রুমেও দেখলো নূর ওখানেও নেই। রাত অনেক হওয়ায় বেশিরভাগ মানুষই যার যার রুমে গিয়ে শুয়ে পড়েছে, তাই এখানে তেমন কেউ নেই। তানি মনে মনে বলল, নূর আবার আদিত্য ভাইয়ের সাথে দেখা করতে যায়নি তো? এদের নিয়ে আর পারা যায় না। রাত পোহালেই বিয়ে হবে, তাও যেন এদের তরই শুয়েছে না। এত রাতেও আবার প্রেমালাপ করতে গেছে। এইসব ভেবে তানি আদিত্যের রুমের দিকে এগিয়ে গেল নূরকে ডেকে আনার জন্য। সিঁড়ি বেয়ে উপরে উঠে আদিত্যের রুমের দিকে যেতে নিলেই হঠাৎ কেউ তানির হাত টেনে ধরে একটা রুমের ভেতর নিয়ে যায়। তানি সামনে তাকিয়ে দেখলো আবির ওর দিকে দুষ্টু হেসে তাকিয়ে আছে। তানি ভ্রুকুচকে বলল, এইসব কি? এভাবে কেউ টান দেয়? জানো আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম। আবির দুষ্টু হেসে আহ্লাদী কণ্ঠে বলে উঠল, আলে আলে আমার কিউটিটা ভয় পেয়েছে। আসো, আমি তোমার সব ভয় দূর করে দিচ্ছি। কথাটা বলে আবির নিজের ঠোঁট দুটো চোখা করে তানির ঠোঁটের দিকে এগোতে লাগলো। তানি আবিরের ঠোঁটের ওপর নিজের তর্জনী আঙ্গুল ঠেকিয়ে বলল, হয়েছে, আর ভয় দূর করতে হবে না। আমি এতটাও ভয়ে মরছি না। সুযোগে সদ্ব্যবহার করা কেউ তোমার কাছ থেকে শিখুক। এখন শরতও যেতে দাও আমাকে। কথাটা বলেই তানি আবিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিলেই আবির পেছন থেকে তানির হাত ধরে টেনে ধরে গানের সুরে বলে উঠল, যেও না সাথী, ও চলেছ একলা কোথায়, একটা চুমু দিয়ে তো যাও, শুধু একটা। ও তানি আবিরের দিকে ঘুরে বলল, নাও। হয়ে গেল ড্রামা চালু। আবির টানিকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে দুষ্টু হেসে বলল, বাহ, তুমি তো দেখছি আমার মতোই জোক মারা শিখে গেছো। নট ব্যাড। কি করব, সঙ্গদোষের প্রভাব। এখন ছাড়ো তো, আমাকে নূরকে খুঁজতে যেতে হবে। আবার ভ্রুকুচকে বলল, কেন, ভাবি আবার কোথায় গেছে? কি জানি, রুমে আর ড্রয়িং রুমে তো দেখলাম না। নিশ্চয়ই আদিত্য ভাইয়ের সাথে দেখা করতে গেছে। আর কোথায় যাবে? দেখেছো ভাবি কত রোমান্টিক, আজ বাদে কাল বিয়ে, তবুও ভাইয়া ডাকার সাথে সাথে চলে গেছি। আর একদমই একটা আনরোমান্টিকের বস্তা। একটু ভালোবাসো না আমাকে। হয়েছে, অফ যান এখন, আর ছাড়ো আমাকে। নূরকে ডেকে নিয়ে আসি। আবিরের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আবির দুষ্টু হেসে বলল, চলো, আজ দুটোকে একদম হাতে নাতে ধরবো, সেই মজা হবে। মানে? আরে চলো তো দেখাচ্ছি। কথাটা বলেই আবির তানির হাত ধরে আদিত্যের রুমের দিকে যেতে লাগলো। আদিত্যের রুমের দরজার সামনে এসে আবির তানির দিকে তাকিয়ে নিজের ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল রেখে চুপ থাকার ইশারা করলো। তারপর আস্তে করে দরজাটা খুলে রুমে ঢুকে জোরে বলে উঠল, পাকার লিয়া। কথাটা বলেই দুজনের সামনে তাকাতেই থতমত খেয়ে গেল, কারণ সামনে শুধু আদিত্য একা বেডে শুয়ে আছে। সারা রুমে কোথাও নড় নেই। আবিরের চিল্লানিতে আদিত্য চমকে উঠল।
এই সময় রুমি আচমকা ওদের দেখে আদিত্য প্রকুচকে বলল, কি রে, তোর এখানে কি করছিস? আর এত রাতে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আবির বলে উঠল, বাহ ভাই, কি অ্যাক্টিং না করছিস, একদম অস্কার উইনিং পারফরমেন্স। তবে এখন আর ড্রামা করে লাভ নেই, আমরা সব জেনে গেছি। মানে কি বলছিস তুই? নেশা টেশা করে এসেছিস নাকি? টানি এবার বলে উঠল, ভাইয়া নূরকে ডেকে দিন, এত রাতে কেউ দেখে ফেললে খারাপ ভাববে। আদিত্য ভ্রুকুচকে বলল, মানে নূরকে আমি কিভাবে ডেকে দেব? ও তো ওর রুমে হবে। আবির বলে উঠল, এবার কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। দেখ, আমরা ভালো করে জানি ভাবি এখানে আছে, তাই নাটক না করে ভাবিকে ডেকে দে। ভাই, এতটা ডেসপারেট হওয়াও ঠিক না। রাত পোহালেই তো বিয়েটা হয়ে যাবে, তবুও তোরা এত রাতেও দেখা করছিস? আদিত্য আবার রেগে উঠে বলল, জাস্ট শ্যাট আপ ইডিয়েট। তুই ভাবলি কি করে নূর এত রাতে আমার রুমে থাকবে? আরে আমরা যখন এখানে একা ছিলাম তখন আমি কখনো নূরকে রাতে আমার রুমে ডাকিনি। আর আজ এত মানুষের ভেতর আমি ওকে আমার রুমে ডাকবো? আমাকে কি তোদের এত ইনমেচিউর মনে হয়? তানি আমতা আমতা করে বলল, সরি ভাইয়া, আসলে নূর ওর রুমে নেই, আর ড্রয়িং রুমে ওকে দেখলাম না, তাই ভাবলাম হয়তো আপনার কাছে এসেছে কি না। তানির কথা শুনে আদিত্যের কপালে ভাঁজ পড়ে গেল। আদিত্য এবার এক ঝটকায় বেড থেকে নেমে দাঁড়িয়ে তানির দিকে তাকিয়ে বলল, 1 মিনিট, রুমে নেই মানে? এই সময় কোথায় গেছে নূর? জানি না ভাইয়া, রুমে আর ড্রয়িং রুমে তো কোথাও দেখলাম না, ফোনটাও রুমে রেখে গেছে, তাই ফোন দিয়েও শুনতে পারছি না। আদিত্যের এবার একটু চিন্তা হতে লাগলো। আবির সেটা বুঝতে পেরে বলে উঠল, ভাই আমার মনে হয় ভাবি তার ভাই আর চাচার সাথে হয়তো দেখা করতে গেছে, এতদিন পরে দেখা হয়েছে, তাই হয়তো ওদের সাথে একটু কথাবার্তা বলতে গেছে। আবিরের কথাটাই আদিত্যের কাছে ঠিক মনে হলো। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ সেটা হতে পারে, আমি যেয়ে দেখছি। কথাটা বলেই আদিত্য তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। আবির আর তানিও আদিত্যের পেছন পেছন গেল। নূরের চাচা আর ভাই যে রুমে আছে সেই রুমের সামনে এসে দরজা নক করলো আদিত্য। একটু পরেই নূরের চাচা এসে দরজা খুলে দিয়ে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, আরে আদিত্য, তুমি এখানে, কিছু বলবে? আদিত্য বলে উঠল, সরি আপনাকে এত রাতে ডিস্টার্ব করলাম, আসলে নূর কি আপনাদের রুমে এসেছে? নূরের চাচা বলে উঠল, না তো, নূর তো এখানে আসেনি, আমরা তো ঘুমিয়েছিলাম। আদিত্যের এবার ভয় হতে লাগলো। কোথায় গেল নূর? আদিত্য একটা শুকনো ঢোক গিলল, তারপর ওখান থেকে সরে এসে সারা বাড়ি নূরকে খুঁজতে লাগলো, আর জোরে জোরে নূরের নাম ধরে ডাকতে লাগলো। আবির আর তানিও নূরকে খুঁজতে লাগলো। ওদের এখন সত্যি সত্যি চিন্তা হচ্ছে নূরের জন্য। ওদের ডাকাডাকিতে বাসার সবাই জেগে গেল। সবাই রুম থেকে বেরিয়ে এসে আবিরকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আবির সবাইকে সবটা খুলে বলল। আবিরের কথা সবাই চিন্তায় পড়ে গেল। তাসির, সায়েম, সানা, নিশি ওরা সবাই ও নূরকে খুঁজতে লাগলো, কিন্তু নূর কোথাও নেই। বাসার ভেতর না পেয়ে আদিত্য এবার ছাদে উঠে এলো নূরকে খুঁজতে। ছাদে এসে চারিদিকে খুঁজে দেখলো, কোথাও নূরকে পেল না। নূরকে না পেয়ে আদিত্য 2 হাত দিয়ে নিজের চুল টেনে ধরে পাগলের মতো এদিক ওদিক হাঁটতে লাগলো। ভয়ে ওর অন্তর শুকিয়ে আসছে। কোথায় গেল ওর প্রাণ পাখিটা? একটু আগেও তো ওর সাথেই ছিল, এক্ষুনি আবার কোথায় হারিয়ে গেল? আবারও কোনো বিপদে পড়ল না তো নূর? এসব ভেবে আদিত্যের বুকের ভিতর অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল। আদিত্য আবার দৌড়ে নিচে নেমে গেল। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। পেছন থেকে সবাই আদিত্যকে ডাকছে, কিন্তু সেদিকে আদিত্যের কোনো খেয়াল নেই। ও বাইরে এসে পুল সাইডে বাগানে সব জায়গায় পাগলের মতো নূরকে খুঁজতে লাগলো। কোথাও নূরকে না পেয়ে আদিত্যের এবার দম বন্ধ হয়ে আসছে। মাথা ভন ভন করে ঘুরছে ওর। আদিত্য 2 হাতে নিজের চুল শক্ত করে টেনে ধরে হাঁটু গেড়ে ধপ করে নিচে বসে পড়ল। আহত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমাকে রেখে কোথায় গেলে তুমি প্রাণ পাখি? একটু আগেও তো সব কিছু কত সুন্দর ছিল, তুমি আমার পাশে কত হাসি খুশি ছিলে, তাহলে এক মুহূর্তে কি হয়ে গেল? কোথায় হারিয়ে গেলে তুমি? কোথায় খুঁজবে এখন তোমায় আমি? আদিত্যের এমন অবস্থা দেখে আদিত্যের বাবার অনেক কষ্ট হচ্ছে। আদিত্যের বাবা আদিত্যের কাছে এসে ওর কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, আদি বাবা, এভাবে ভেঙে পড়লে কিভাবে চলবে বলো? তোমাকে শক্ত হতে হবে, আমাদের নূরকে খুঁজে বের করতে হবে, তাই না? তুমি চিন্তা করো না, নূরমাকে আমরা অবশ্যই খুঁজে বের করব। আদিত্য নিজেকে একটু ঠিক করে উঠে দাঁড়িয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ, নূরকে আমি খুঁজে বের করবই, যদি পুরো দুনিয়াও উল্টে ফেলতে হয়, তবুও আমি আমার নূরকে খুঁজে বের করবই, যেভাবেই হোক।
আদিত্যের বাবা বলল, আমি পুলিশ কমিশনারকে ফোন করেছি। উনি এক্ষুনি পুরো ঢাকা শহরে পুলিশ লাগিয়ে নূরকে খোঁজার জন্য। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে বাবা, আমিও গাড়ি নিয়ে বের হচ্ছি নূরকে খুঁজতে। তাসির এগিয়ে এসে বলল, আমরাও সবাই আলাদা আলাদা ডিরেকশনে গিয়ে নূরকে খুঁজবো। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। আবির বলে উঠল, ভাই তোর কি কারোর উপর সন্দেহ হয়? আগেও তো একবার ওই অ্যানি ভাবিকে কিডন্যাপ করিয়েছিল। তাছাড়া ওই জনি ছেলেটা আবার ভাবির সাথে কিছু করেনি তো? আদিত্য বলে উঠল, হ্যাঁ হতে পারে, আমাদের কোনোটাই বাদ দেওয়া যাবে না। তবে আমি যতদূর জানি অ্যানিকে ওর বাবা আমেরিকা পাঠিয়ে দিয়েছে, তাহলে ও এসব করতে পারবে না। বাকি থাকলো ওই স্কাউন্ডেলটা, ওর ওপরে তো আমারও সন্দেহ আছে। আমি পুলিশকে ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি ট্রেস করার জন্য। কথাটা বলে আদিত্য ফোনের জন্য নিজের পকেটে হাত দিয়ে দেখলো ওর ফোনটা নেই। আদিত্য ভ্রুকুচকে বলল, আমার ফোনটা কই গেল? আদিত্য সানাকে বলল ওর রুম থেকে ফোনটা আনতে। আদিত্যের কথা মতো সানা ভেতরে চলে গেল। একটু পরে আবার বেরিয়ে এসে বলল, রুমে তো তোমার ফোন পেলাম না, আপাতত তুমি আমার ফোনটা রাখো, তোমারটা পরে খুঁজে নিও। আদিত্য মাথা ঝাঁকিয়ে সানার হাত থেকে ফোনটা নিল। তারপর সবাই যার যার মতো বেরিয়ে পড়লো নূরকে খোঁজার জন্য। আদিত্য যেতে নিলেই পাশে তাকিয়ে দেখলো রবি দাঁড়িয়ে কান্না করছে। আদিত্য ওর কাছে যেয়ে কাঁধে হাত দিয়ে বলল, আই এম সরি বাডি, আমি তোমার আপুর খেয়াল রাখতে পারিনি। তবে চিন্তা করুন, আমি যেভাবেই হোক তোমার আপুকে খুঁজে বের করে নিয়ে আসবো। রবি কাঁদো কাঁদো সুরে বলল, আপনার উপর আমার ভরসা আছে, জলদি আপুকে নিয়ে আসেন জিজু। আদিত্য চলে যেতে নিয়ে কিছু একটা মনে করে আবার রবির দিকে তাকিয়ে বলল, আচ্ছা শোনো, তুমি তোমার মায়ের নাম্বারটা দিতে পারবে? রবি ভ্রুকুচকে বলল, কেন? এমনি একটু দরকার ছিল আর কি। রবি মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে দিচ্ছি। তারপর রবি আদিত্যকে ওর মায়ের নাম্বারটা দিল। আদিত্য নাম্বার নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল নূরকে খোঁজার জন্য। গাড়িতে উঠে পুলিশের কাছে জনি আর রবির মায়ের নাম্বার দিল ট্রেস করার জন্য। রবির মায়ের ওপর আদিত্যের সন্দেহ আছে, তাই তার নাম্বারও ট্রেস করতে দিল। তারপর গাড়ি চালিয়ে পাগলের মতো সব জায়গায় নূরকে খুঁজতে লাগলো। রাত 2টা। একটা অন্ধকার রুমে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে নূর। একটু পরে ধীরে ধীরে জ্ঞান ফিরে আসলে পিটপিট করে চোখ খুলে তাকালো নূর। চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে দেখার চেষ্টা করলো ও কোথায়। নিজেকে এই অবস্থায় দেখে নূরের ভয়ে আত্মা কেঁপে উঠল। নূর মনে মনে ভাবল, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আদিত্যের সাথে দেখা করতে যাচ্ছিলাম। নূরের মনে পড়ল আদিত্য তখন ওকে মেসেজ দিয়ে বলেছিল মেন গেটের কাছে এসে দেখা করতে, কেউ যেন দেখতে না পায়। ওর জন্য নাকি কি সারপ্রাইজ আছে। তাই নূর ওর সাথে দেখা করার জন্য বাইরে গেটের কাছে গিয়েছিল। তখনই হঠাৎ পেছন থেকে কে যেন ওর মুখের উপর রুমাল চিপে ধরে। তারপর আর কিছু মনে নেই ওর। তার মানে কেউ আমাকে আবারও কিডন্যাপ করে নিয়ে এসেছে। কথাটা মনে আসতে নূরের ভয়ে হাত পা অবশ্যই আসছে, আত্মা শুকিয়ে আসছে, 2 চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি এখানে কতক্ষণ ধরে আছি, আর কারাই বা আমাকে নিয়ে এসেছে? আদিত্য? আদিত্য না জানে কি অবস্থা হচ্ছে আমাকে না পেয়ে। নূরের ভাবনার মাঝে রুমের বাইরে কারোর কথা বলার আওয়াজ শুনতে পেল। নূর চুপ করে থেকে ভালো করে শোনার চেষ্টা করলো ওরা কি বলছে। ওই অপয়াকে আজ একদম শেষ করে দিব, যেভাবে আমি ওর মাকে শেষ করেছিলাম। কথাটা শুনতে নূর স্তব্ধ হয়ে গেল। এটা তো ওর ছোটো মার কণ্ঠ। তার মানে মায়ের মৃত্যু হয়নি, বরং ছোটো মা সেদিন আমার মাকে মেরে ফেলেছে, আর আমাকেও আজ মেরে ফেলতে চাচ্ছে। নূর যেন রক্ত শূন্য হয়ে যাচ্ছে এসব ভেবে। নূরের ভাবনার মাঝে নূর আবারও শুনতে পেল, ফুপি তুমি ওকে মারো কাটো আর যাই করো, কিন্তু তার আগে আমাকে আমার কাজটা করে নিতে দাও। ওর ওপরে অনেক আগে থেকে নজর ছিল, কিন্তু কখনো ওকে বাগে আনতে পারেনি। আজ ফাইনালি সেই সুযোগ এসেছে। আজ আমি আমার মনে স্বাদ মেটাবো। এই জন্য তো আজ আমি তোমার এত হেল্প করলাম ওকে কিডন্যাপ করে আনতে। কত কৌশলে ছদ্মবেশে অনুষ্ঠানের ভেতরে যেয়ে ওই আদিত্যের ফোনটা চুরি করে আনলাম। তারপর সময় বুঝে নূরকে মেসেজ পাঠিয়ে দিলাম। তারপর ওকে বেহুশ করে এখানে নিয়ে এলাম। এত কিছু করেছি শুধু আমার কার্য হাসিলের জন্য। নূরের বুঝতে বাকি রইল না যে এটা আর কেউ না, ওই বদমাইশ জনি। ওদের কথা শুনে নূরের ঘৃণায় সারা শরীর রিরি করছে। মানুষ এত খারাপ কি করে হতে পারে? নূরের ছোটো মা বলে উঠল, ঠিক আছে তোর যা করার করে নেই, তারপর ওকে মেরে ফেলবো। ঠিক আছে চলো দেখি ওর জ্ঞান ফিরেছে কিনা। তারপর দুজন রুমে ঢুকে লাইট জ্বালিয়ে দিল। সামনে তাকিয়ে দেখলো নূর ওদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। জনি শয়তানি হেসে বলে উঠল, বাহ ম্যাডামের তাহলে জ্ঞান ফিরেছে, যাক ভালোই হলো, এখন তাহলে খেলা জমবে। নূর জনের দিকে একবার অগ্নি চোখে তাকালো, তারপর ওর সৎমায়ের দিকে তাকিয়ে ব্যথিত কণ্ঠে বলল, তুমি আমার মাকে কেন মেরেছ? কি দোষ করেছিল আমার মা? সে তো তোমার বান্ধবী ছিল তাই না?
তাহলে নিজের বান্ধবীকে খুন করতে একবারও তোমার বুক কাঁপলো না? তুমি কি মানুষ? আজ নিজের ওপরে রাগ হচ্ছে যে তোমার মতো জঘন্য মহিলাকে আমি আমার মায়ের স্থান দিয়েছিলাম। ছি! রুবিনা বেগম শয়তানি হেসে বলল, তাহলে তুই জেনে গেছিস? যাক, ভালোই হয়েছে। মরার আগে অন্তত সত্যিটা জেনেই মর। হ্যাঁ, আমি তোর মাকে খুন করেছি। আরে কিসের বান্ধবী? হ্যাঁ, ও বান্ধবী না, বরং চরম শত্রু ছিল। ছোটবেলা থেকে তোর মা সব কিছুতেই আমার থেকে এগিয়ে থাকতো। পড়ালেখা, কাজে কর্মে সব কিছুতে আমার আগে থাকতো। সবসময় ওর জন্য আমাকে কথা শুনতে হতো। মা বলতো, তোর বান্ধবী এত কিছু পারে, তুই পারিস না কেন? তখন থেকে ওর প্রতি আমার হিংসা হতে শুরু করলো। উপরে উপরে বান্ধবী হয়ে থাকলেও ভেতরে ভেতরে ওর প্রতি আমার রাগ থাকতো। তোর বাবাকে আমিও পছন্দ করতাম, কিন্তু সেখানেও তোর মা আবারও আমাকে হারিয়ে দিল। তোর বাবাকে পটিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললো। সেদিন থেকে ওর প্রতি আমার রাগ ঘৃণায় পরিণত হলো। এদিকে আমার মা বাবাকে আমাকে বিয়ে দিয়ে দিল এক নেশাখোরের সাথে। তোর মা বিয়ে করে সুখে জীবন গড়ছিল, আর আমি ওখানে কষ্টে মরছিলাম। যখন তোর মাকে তোর বাবার সাথে হাসি খুশি দেখতাম, তখন আমার সারা শরীরে আগুন ধরে যেত। তাই আমিও সিদ্ধান্ত নিলাম, যে করেই হোক তোর মায়ের জায়গা আমি নিয়েই ছাড়ব। তাই প্রথমে কৌশলে আমার আগের স্বামীর কাছ থেকে ডিভোর্স নিই, তারপর তোর মায়ের কাছে এসে সাহায্য চাই। তোর মাও আমার উপর দয়া করে আমাকে আর আমার মেয়েকে তোদের বাড়িতে থাকতে দেয়। এভাবে থাকতে থাকতে যেদিন তোর মায়ের ডেলিভারি হয়, সেদিন সুযোগ বুঝে তোর মাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। তোকেও সেদিন মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তারপরে তোর দাদিকে ছলে বলে পটিয়ে তোর বাবার সাথে বিয়ে করে নিলাম। বিয়ের পরেও তোকে অনেকবার মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম সবাই তোকে তোর মায়ের মৃত্যুর জন্য দায়ী করছে, তোকে অপয়া বলছে, তখন আমি তোকে মেরে না ফেলে অন্য প্ল্যান করলাম। তোকে সবার কাছে আরও বেশি করে অপয়া বানানোর জন্য আমি তোর দাদিকেও মেরে ফেললাম। দাদিকেও মারার কথা শুনে নূর আরও বেশি থমকে গেল। কেমন যেন অনুভূতি শূন্য হয়ে গেল। তীব্র ঘৃণার চোখে তাকালো রুবিনা বেগমের দিকে। রুবিনা বেগম আবার বলে উঠল, হ্যাঁ, ঠিকই শুনেছিস। তোর দাদিকেও আমি মেরে ফেলেছি, কারণ ওই বুড়ি বেঁচে থাকতে আমি কিছুই করতে পারতাম না। তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি, আর তোকে সবার নজরে বানিয়ে দিয়েছি। এমনকি তোর বাবার কাছেও তোকে বানিয়ে নিলাম বাসার কাজের লোক। আমি চাইলে তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমার অনেক ভালো লাগতো। আমার মনে হতো আমি তোর মাকে শাস্তি দিচ্ছি, কিন্তু তুই তো তোর মায়েরই মেয়ে। ঠিক ওই নিজের রূপের জালে আশিক জুগিয়ে ফেলি। তুই কি ভেবেছিস তুই বিয়ে করে রাজরানীর মতন সুখে থাকবি, আর আমি চেয়ে চেয়ে দেখব? কখনোই না। যে কাজ আগে করিনি সেটা এখন করব। তোকেও তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। এতক্ষণ রুবিনা বেগমের কথাগুলো শুনে নূর যেন অনুভূতি শূন্য হয়ে গেল। ওর এত বছরের জীবন একটা মিথ্যার মধ্যে ছিল, আর ও কিনা নিজেকে এত কিছু সব কিছুর জন্য দোষী মেনে এসেছে। এসব ভেবে নূরের শরীর ঠান্ডা হয়ে আসছে, গলায় সব দলা পাকিয়ে যাচ্ছে, কোনো কথাই বলতে পারছে না। রুবিনা বেগম এবার জনের দিকে তাকিয়ে বলল, তোর যা করার করে নে, তারপর ওকে শেষ করে ফেলবো। আমি বাইরে অপেক্ষা করছি, কাজ হয়ে গেলে আমাকে ডাক দিস। জনি মাথা ঝাঁকিয়ে সায় জানালো। রুবিনা বেগম বেরিয়ে যেতে জনি নূরের সামনে এসে হাঁটু গেড়ে বসে শয়তানি হাসি দিয়ে বলল, তো নূর সোনা, এখন কোথায় পালিয়ে যাবে? ওই আদিত্যকে দিয়ে আমাকে মার খাইয়েছিলি না? এখন কে বাঁচাবে তোকে আমার হাত থেকে? ভেবেছিলাম তোকে বিয়ে করেই আমার চাহিদা পূরণ করব, কিন্তু তুই তা হতে দিলি না। তাই এখন বিয়ে ছাড়াই আমার মনের বাসনা পূরণ করব। রুবিনা বেগমের কথা শুনে নূর এতক্ষণ স্তব্ধ হয়ে থাকলেও জনির এই নোংরা কথাগুলো শুনে অগ্নি চোখে তাকালো জনির দিকে। তারপর হঠাৎ উচ্চস্বরে হাসা শুরু করলো নূর। নূরকে এভাবে হাসতে দেখে জনি একটু ভ্যাবাচাকা খেয়ে গেল। ভ্রুকুচকে বলল, এত শখে পাগল হয়ে গেলি নাকি? নূর হাসি থামিয়ে জনির দিকে তাকিয়ে ক্রুদ্ধ সরে বলল, পাগল আমি না, তোরা হয়ে গেছিস। তোরা কি ভেবেছিস তোরা আমার সাথে যা খুশি তাই করতে পারবি? আর তুই গতবারের মারের কথা এত তাড়াতাড়ি ভুলে গেছিস? তবে চিন্তা করিস না, আমার আদিত্য এসে আবার তোকে মনে করিয়ে দেবে। এবারের মার তুই জীবনেও ভুলতে পারবি না, যদি তোর জীবনটা বেঁচে থাকে আর কি। কারণ আমার তো মনে হয় না এবার আদিত্যের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে। নূরের কথায় জনির প্রচুর রাগ উঠে যায়। জনি চোয়াল শক্ত করে নূরের গালে সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। চর দেওয়াতে নূরের মাথা আরেক দিকে বাঁকা হয়ে ঝুঁকে পড়ে, ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। তবুও নূর ভয় না পেয়ে চোখ মুখ কঠিন করে জনির দিকে তাকিয়ে ওর মুখের উপর থুতু ফেলে বলল, থু, তোর মতো কাপুরুষেরা শুধু এটাই পারিস, একটা মেয়েকে ধরে বেঁধে এনে নিজের পুরুষত্ব দেখাতে।
আরে আসল পুরুষ দেখতে হলে আমার আদিত্যকে দেখ, কত পারিস তার সাথে মোকাবিলা করে দেখ। এক সেকেন্ডও টিকতে পারবি না। তুই জোর করে আমার শরীর ভোগ করতে চাস, আর আদিত্য চাইলে আমি নিজেই নিজেকে ওর কাছে বিলিয়ে দেব, তবুও ও আমার নারীত্ব হরণ করবে না। সে হলো আসল পুরুষ। আরে তোর মতো নর্দমার কীটের সাথে আমার আদিত্যের তুলনা দেওয়াও চলে না। তুই ভুলেও ভাবিস না যে আমি তোকে দেখে ভয় করব, একদম না। তুই জানিস আদিত্য আমাকে বলেছে ভীতু চেহারায় আমাকে নাকি অনেক সুন্দর লাগে। আমি যেন অন্য কোনো পুরুষের সামনে ভয় পেয়ে আমার ভীতু চেহারাটা না দেখাই। আমি আবার আমার আদিত্যের সব কথা অক্ষরে অক্ষরে পালন করি, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। তুই আমার কোনো ক্ষতিই পারবি না, কারণ আমি জানি আমার আদিত্য আমার রাজকুমার অবশ্যই আসবে আর তোদের উচিত শিক্ষা দেবে। নূরের কথাগুলো শুনে জনি প্রচুর অবাক হলো, সাথে রাগও হলো। জনি চোয়াল শক্ত করে বলল, অনেক ভরসা না তোর ওই আদিত্যের ওপর? ঠিক আছে, তাহলে দেখা যাক তোর আদিত্য কিভাবে তোকে আজ আমার হাত থেকে বাঁচায়। কথাটা বলে জনি উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর নূরের দিকে তাকিয়ে শয়তানি হেসে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। নূর উপরে সাহস দেখালো, ভেতরে ভয়ে আত্মা শুকিয়ে আসছে। মনে মনে শুধু আল্লাহর নাম নিচ্ছে আর বলছে, আদিত্য কোথায় তুমি? তাড়াতাড়ি চলে আসো, না হলে যে আজ সব শেষ হয়ে যাবে। জনি শয়তানি হেসে ধীরে ধীরে নূরের কাছে এসে বসে নূরের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে হাতটা উঠিয়ে নূরের দিকে বাড়াতে লাগলো। নূরের ভয়ে অন্তরাত্মা শুকিয়ে আসছে। নূর চোখ বন্ধ করে মনে মনে ভাবে, আদিত্য কি আসবে না? আজ কি সত্যিই আমার সব শেষ হয়ে যাবে? আর কখনো কি আমার আদিত্যকে দেখতে পাবো না? জনির হাত নূরের ওনার কাছে যেতে হঠাৎ দরজা ভাঙার বিকট একটা শব্দ হলো। জনি আর নূর দুজনেই চমকে তাকালো দরজার দিকে। দরজার দিকে তাকাতে দেখলো আদিত্য রিভলভার হাতে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আদিত্যকে দেখে নূরের দেহে প্রাণ ফিরে পেল। নূর আদিত্যের দিকে তাকিয়ে অশ্রু চোখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, ওর বিশ্বাস জিতেছে। ওর আদিত্য এসেছে ওকে বাঁচাতে। এখন আর ওর কোনো ভয় নেই। আদিত্যকে আজ কোনো হিংস্র বাঘের মতো লাগছে, যা দেখে জনির ভয়ে পরাণ পাখি উড়াল দেওয়ার উপক্রম। আদিত্য এক মুহূর্ত দেরি না করে দ্রুত গতিতে ছুটে গিয়ে জনির বুক বরাবর সজোরে একটা লাথি মেরে দিল। সাথে সাথে জনি ছিটকে ফ্লোরে চিত হয়ে পড়ে গিয়ে কাতরাতে লাগলো। আদিত্য আবার জনির কাছে গিয়ে এলোপাতাড়ি ঘুষাতে লাগলো। জনিকে মার খেতে দেখে নূরের মনে মনে অনেক শান্তি লাগছে। এই শয়তানটার সাথে এমনই হওয়া উচিত। আদিত্য এবার জনির মাথায় রিভলভার ঠেকিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোকে বলেছিলাম না নূরের থেকে দূরে থাকবি? তারপরে তোর সাহস কী করে হলো আমার প্রাণ পাখিটাকে টাচ করার, ওকে কষ্ট দেওয়ার? তুই কি ভেবেছিলি আমি তোকে খুঁজে পাবো না? আমারও ভুল হয়েছে। তোর মতো কিটকে সেদিনই মেরে ফেলা উচিত ছিল, তাহলে আর আজ এসব হতো না। তবে এবার আর আমি সেই ভুলটা করব না। এবার তোকে দুনিয়া থেকে বিদায় করেই ছাড়বো। তোর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাটা বলে আদিত্য রিভলভারের ট্রিগারে আঙ্গুল রাখল। নূর এবার অবস্থা বেগতিক দেখে চেঁচিয়ে বলে উঠল, আহ! আদিত্য! আদিত্য মাত্র এই ট্রিগারে চাপ দিতে যাবে, হঠাৎ নূরের আহাজারিতে চমকে উঠে আদিত্য। জনিকে ছেড়ে দিয়ে এক ছুটে নূরের কাছে আসে। নূরের কাছে বসে ওরা হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর দুই হাতে নূরের মুখটা ধরে উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে প্রাণ পাখি? তুমি ঠিক আছো তো? কোথাও লেগেছে? ওই শয়তানটা কিছু করেনি তো? নূর নিজের গালে রাখা আদিত্যের দুই হাতের ওপর নিজের দুই হাত দিয়ে আদিত্যের হাত দুটো চেপে ধরে মায়া ভরা কণ্ঠে বলল, আদিত্য থাকতে নূরের কি কিছু হতে পারে বলো? আদিত্য একটা প্রাপ্তির হাসি দিয়ে নূরের সারা মুখে পাগলের মতো চুমু দিতে লাগলো। তারপর নূরকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? তোমাকে না পেয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। তোমার কিছু হয়ে গেলে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে প্রাণ পাখি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। মনে রাখবে, তুমি আছো তো আমি আছি, তুমি নেই তো আমিও নেই। নূরও শক্ত করে আদিত্যকে জড়িয়ে ধরে নীরবে সুখের অশ্রু ফেলল। কিছুক্ষণ পরে আবির আর তাসির পুলিশ নিয়ে ওখানে চলে এলো। পুলিশ এসে জনিকে উঠিয়ে নিয়ে গেল। তাসির আর আবির নূরের কাছে এসে বলল, তুমি ঠিক আছো নূর? নূর তাসিরের দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আমি ঠিক আছি। আবির বলে উঠল, ভাবি তুমি তো আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিলে। ওদের কথার মাঝে দুজন কনস্টেবল রুবিনা বেগমকে ধরে এনে ইন্সপেক্টরকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, এই মহিলাটা পালানোর চেষ্টা করছিল, আমরা ধরে ফেলেছি। পুলিশের কথা সবাই সেদিকে তাকালো। রুবিনা বেগমকে এখানে দেখে আবির আর তাসির প্রচুর অবাক হলো। তাসির আদিত্যের দিকে তাকিয়ে বলল, এই মহিলা এখানে কি করছে?
রুবিনা বেগমকে দেখে নূর ঘৃণা আর রাগে ফেটে পড়ছে। নূর রুবিনা বেগমের দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে আদিত্যকে ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে হেঁটে রুবিনা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো। ঘৃণার চোখে তাকিয়ে নূর রুবিনা বেগমের গালে ঠাস করে একটা চড় মেরে দিল। তারপর রাগী কণ্ঠে বলে উঠল, তুই শুধু মা বা নারী না, তুই একটা মানুষ নামের কলঙ্ক। তোর দিকে তাকাতেও এখন আমার ঘৃণা হচ্ছে। নূর ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল, ইন্সপেক্টর, এ মহিলা আমার মা আর দাদিকে খুন করেছে, আর আজ আমাকেও খুন করতে চেয়েছিল। একে নিয়ে যান জেলে আর ফাঁসির দড়িতে ঝুলান এই মহিলাকে। নূরের কথা শুনে আদিত্যরা যেন হতভম্ব হয়ে গেল। তাসির আদিত্যের দিকে তাকিয়ে বলল, তার মানে এই মহিলাই নূরকে এখানে নিয়ে এসেছে? আদিত্য মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝালো। আদিত্য নূরের কাছে এসে রুবিনা বেগমের দিকে তাকিয়ে বলল, আপনার ওপর আমার আগেই সন্দেহ ছিল, তাই তো আপনার আর জনের নাম্বার ট্রেস করে যখন এক জায়গায় দেখতে পেলাম তখনই আমি বুঝতে পেরেছি যে আপনারা দুজন মিলে এসব করেছেন। আপনি কি ভেবেছিলেন সেদিন আমার প্রাণ পাখির ওপর এত অত্যাচার করার পরেও আমি আপনাকে এমনি এমনি ছেড়ে দিয়েছি? কখনোই না। আমি তো শুধু আপনার বিরুদ্ধে প্রমাণ খুঁজছিলাম, যাতে আপনার সত্যিটা সবার সামনে আনতে পারি আর নূরের নিজের সম্পর্কে ওর ভুল ধারণাটা ভেঙে দিতে পারি। আর আমি সেই প্রমাণ পেয়েও গেছি। যে হসপিটালে নূরের জন্ম হয়েছিল, আমি সেই হসপিটালের সব সিসিটিভি ফুটেজ দেখেছি, আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনি নূরের মাকে বালিশ চাপা দিয়ে খুন করেছেন। আমি ভেবেছিলাম আমাদের বিয়ের পরে আপনাকে পুলিশে ধরিয়ে দেব, কারণ আমি চাইনি বিয়ের আগে নূর এসব নিয়ে কষ্ট পাক। কিন্তু আপনি যে এসব করবেন তা জানলে আপনাকে আগে পুলিশের হাতে দিয়ে দিতাম। এখন আপনাকে ফাঁসি থেকে কেউ বাঁচাতে পারবে না। একটা কথা মনে রাখবেন, আমার প্রাণ পাখিকে যে যে কষ্ট দিবে আমি তাদের কাউকেই ছাড়ব না। আদিত্য পুলিশের দিকে তাকিয়ে বলল, নিয়ে যান ওনাকে। পুলিশ রুবিনা বেগমকে নিয়ে চলে গেল। পুলিশ চলে যাওয়ার পর আবির বলে উঠল, চল ভাই, এখন বাসায় যাওয়া যাক। আদিত্য মাথা ঝাঁকিয়ে বলল, তোরা তোদের গাড়ি নিয়ে চলে যা, আমি নূরকে নিয়ে আমার গাড়িতে আসছি। আবির মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। আবির আর তাসির চলে যেতে আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে বাইরে গাড়ির দিকে গেল। রাত 3:30। গাড়ি আপন গতিতে চলছে। নূর জানালার দিকে মুখ করে নীরবে কেঁদে যাচ্ছে, যাতে আদিত্য বুঝতে না পারে। নূর জানে ওর কান্না আদিত্যের সহ্য হয় না। নূর নিজেও কান্না করতে চাচ্ছে না। কেন কাঁদবে ওই স্বার্থপর মানুষগুলোর জন্য? কিন্তু জীবনের এত বড় সত্যিটা জানার পর নূর চেয়েও ওর চোখের পানি আটকাতে পারছে না। নিজের এতদিনের জীবনটা যেন ওর কাছে মিথ্যে মনে হচ্ছে। নূর না দেখালেও আদিত্য ঠিকই বুঝতে পারছে যে নূর কাঁদছে। আজ আর আদিত্য নূরকে থামাচ্ছে না। একটু কাঁদলে হয়তো নূরের মনটা হালকা হয়ে যাবে এটা ভেবে একটা নদীর পাড়ে নিরিবিলি জায়গায় এসে গাড়ি ব্রেক করলো আদিত্য। তারপর নিজের সিট বেল্টটা খুলে নূরের দিকে ঝুঁকে নূরের সিট বেল্টটাও খুলে দিয়ে দুই হাতে নূরকে তুলে নিয়ে নিজের কোলে বসালো আদিত্য। বুকের ভিতর জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আদিত্যের আলিঙ্গনে নূর এবার আওয়াজ করে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার সাথী কেন সবসময় এমন হয় বলো না? ওই মহিলা আমার সাথে যেমনই ব্যবহার করুক না কেন, তবুও আমি তাকে আমার মা মানতাম। আর ওই মহিলাই কিনা আমার মা আর দাদিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আর আমাকে দুনিয়ার সামনে অপয়া বানিয়ে দিয়েছে। নিজেকে আজ সবচেয়ে বড় বোকা মনে হচ্ছে। কেন সবাই আমার সাথে এমন করে? যাকে বিশ্বাস করে আপনভাবে সে আমাকে এত বড় ধোঁকা কেন দেয়? আমি কি এতটাই খারাপ? নূরের কষ্টে আদিত্যেরও প্রচুর কষ্ট হচ্ছে। আদিত্য বলে উঠল, একদম না। আমার প্রাণ পাখিটা কখনো খারাপ হতে পারে না। সে তো সবার থেকে বেস্ট, সবার চেয়ে স্পেশাল। খারাপ তো তারা যারা তোমার মূল্য বুঝতে পারেনি, তোমাকে কষ্ট দিয়েছে। কষ্ট হলেও এক হিসেবে ভালোই হয়েছে যে তুমি সত্যিটা জেনে গেছো। এখন আর তুমি নিজেকে কখনো আনলাকি ভাববে না। তাই যা হবার তা হয়ে গেছে, এখন ওসব ভুলে যাওয়ার চেষ্টা করো। নূর মাথা তুলে আদিত্যের চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছ। আমি ভুলে যেতে চাই সব কিছু। আমি আমার অতীতের কিছুই মনে রাখতে চাই না, কিছুই না, কাউকে না। তুমি আমার অতীত ভুলিয়ে দিতে সাহায্য করবে প্লিজ? আমি শুধু তোমাকে মনে রাখতে চাই, তোমার হয়ে তোমার জন্য বাঁচতে চাই। তুমি ছাড়া আর কিছুই চাই না আমি। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে নূরের চোখের পানি মুছে দিয়ে মায়াভরা কণ্ঠে বলল, বাজ, অনেক কেঁদেছ, আর না। এখন কান্না বন্ধ করো প্লিজ। তুমি চিন্তা করো না, আমি তোমার জীবন থেকে সব খারাপ স্মৃতি ভুলিয়ে দেব। আজকে আমাদের নতুন জীবনের শুরু হতে যাচ্ছি, যেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না, থাকবে শুধু হাসি, আনন্দ আর ভালোবাসা। সেখানে তোমার অতীতের কালো ছায়া তোমাকে ছুঁতেও পারবে না। আই প্রমিস ইউ দ্যাট।
নূর আদিত্যর বুকে মাথা রেখে আবারও কাঁদতে লাগলো। আদিত্য বলে উঠল, দেখো, এখন যদি কান্না বন্ধ না করো তাহলে কিন্তু আমি চলে যাব এখান থেকে। আদিত্যের কথা শুনে নূর আদিত্যের পিঠের টি শার্ট খামচে ধরে আদিত্যকে আরও শক্ত করে জড়িয়ে ধরে করুণ সুরে বলে উঠল, না না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না প্লিজ। নূর মাথা তুলে আদিত্যের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে নিজের চোখের পানি মুছিয়ে বলল, এই দেখো, আমি আর কান্না বন্ধ করে দিয়েছি, আমি আর কাঁদবো না, সত্যি বলছি। তবুও তুমি যেও না প্লিজ। আদিত্য নূরকে আবার বুকের মাঝে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, আমি তো মজা করছিলাম পাগলি, তোমাকে ছেড়ে কোথায় যাব আমি? আমার সব রাস্তা যে তোমার কাছে এসেই শেষ হয়। অনেক কেঁদেছ, এবার একটু শান্ত হও, না হলে কিন্তু বিয়ের সাজে তোমাকে একদম পচা লাগবে দেখতে। আদিত্যের কথায় নূর মুচকি হাসল। আদিত্য মুচকি হেসে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এইভাবে থাকতে থাকতে একসময় নূর আদিত্যের বুকেই ঘুমিয়ে পড়ে। আদিত্য নূরের দিকে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে পড়েছে। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মুচকি এসে নূরের গালে হাত রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে গালে আলতো করে স্লাইড করে মায়াভরা চোখে নূরের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত অবস্থায় নূরকে কত মায়াবী লাগছে। এই নিষ্পাপ মায়াবী মেয়েটাকে কেউ কিভাবে কষ্ট দিতে পারে, কথাটা ভেবে আদিত্যের খুব খারাপ লাগে। আদিত্য নূরের কপালে চুমু দিয়ে আবারও বুকের ভিতর জড়িয়ে নিল। তারপর নূরকে কোলে রেখে আস্তে করে গাড়ি চালাতে লাগলো, যাতে নূরের ঘুম না ভাঙে। ফার্ম হাউসে এসে আদিত্য নূরকে কোলে নিয়েই গাড়ি থেকে নেমে বাসার ভেতর যায়। রাত অনেক হওয়ায় সবাই যার যার রুমে শুয়ে আছে। আবির আর তাসির এসে সবাইকে আগেই সবটা বলে দিয়েছে, তাই সবাই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আদিত্য নূরকে নিয়ে সোজা নূরের রুমে গিয়ে বেডের উপর আস্তে করে শুয়ে দিল। তারপর নূরের কপালে চুমু দিয়ে বিড়বিড় করে বলল, ঘুমাও প্রাণ পাখি, ঘুম থেকে উঠে আমাদের জীবনে নতুন শুরু হবে, তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। আদিত্য মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। সকাল 7টা। আদিত্য তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসে। রাতে নূরের নিখোঁজ হওয়ার জন্য এমনিতেই ঘুমাতে পারেনি। তারপরও যেটুকু সময় শুতে পেরেছে তখনও আদিত্যের কিছুতেই ঘুম আসেনি। শুধু এপাশ ওপাশ গড়াগড়ি করে ছটফট করেছে। ওর জন্য সময়ই কাটছে না। কখন সেই মুহূর্ত আসবে যখন ওর আর ও স্বামী স্ত্রী হবে? আদিত্য বাইরে এসে দেখলো শুধু বড়রা ছাড়া তেমন কেউ নেই। অনেকে এখনও ঘুম থেকে ওঠেনি। আদিত্য আবিরের রুমে এসে দেখলো আবির আর তাসির উপর হয়ে বেঘরে ঘুমাচ্ছে এখনো। আদিত্য কয়েকবার ডাক দিল ওদের, তবুও ওদের কোনো হেলদোল নেই। আদিত্য এবার বিরক্ত হয়ে আবিরের পাছায় একটা লাথি মেরে দিল। লাথি খেয়ে আবির উল্টো ফ্লোরে পড়ে গেল, সাথে তাসিরও। ফ্লোরে পড়ে আবির ধরফড়িয়ে উঠে চেঁচিয়ে বলল, ও মাগো, ভূমিকম্প শুরু হয়ে গেছে। মাগো, কোথায় তুমি? বাঁচাও তোমার ছেলেকে। তোমাকে নাতিপুতি দেওয়ার আগেই তোমার ছেলে শহীদ হয়ে গেল মা। তানি বেবি, কোথায় তুমি? তোমার ভবিষ্যৎ বাচ্চাদের বাবা বাসর করার আগেই মরে গেল। আদিত্য চরম বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, শ্যাট আপ ইডিয়েট, এভাবে চিল্লাচ্ছিস কেন? আবির এবার ভালো করে এদিক ওদিক তাকিয়ে আবার নিজের দিকে তাকিয়ে দেখলো না, ও মরেনি, এখনও বেঁচেই আছে। আবির আদিত্যের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলল, এসব কি ভাই, সকাল সকাল এভাবে কেউ জাগায়? তো কি করব? কখন থেকে রেখে যাচ্ছি, ওঠা নামই নেই তোদের। হাতির মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। বলি আজ যে আমার বিয়ে, সেটা কি তোরা ভুলে গেছিস? তাসির বলে উঠল, আরে রাতে এত কিছুর জন্য শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই তো একটু ঘুমাচ্ছিলাম। আর তাছাড়া বিয়ে তো সেই রাতে, এত সকাল সকাল উঠে কি করব? আদিত্য একটু থতমতো খেয়ে বলল, হ্যাঁ তো, রাতে বিয়ে তো কি হয়েছে, বিয়ে বাড়ি কত কাজ আছে, সেগুলো কে করবে? আর রেডি হতেও তো সময় লাগবে, তাই না? আবির বলে উঠল, ভাই, যে সময় আছে তাতে 4-5 বার রেডি হয়ে বিয়ে করে বাচ্চাও পয়দা করা যাবে। এত ডেসপারেট হওয়ার কি আছে? আসল কথা বলো যে তোমার তর সইছে না, শুধু শুধু আমাদের ঘুমটা ভেঙে দিলে। কথাটা বলে আবির তাসির হাসতে লাগলো। আদিত্য গলা খাকারি দিয়ে বলল, হইছে, আর দাঁত কেলিয়ে হাসতে হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে আয়। কথাটা বলে আদিত্য বেরিয়ে গেল। বিয়ে বাড়ির তোড়জোড় ফুল দমে শুরু হয়ে গেছে। সবাই যার যার মতো রেডি হতে ব্যস্ত। পার্লার থেকে মেয়েরা এসে নূরকে রেডি করছে, আর আবির তাসির আর সায়েম আদিত্যকে রেডি হতে সাহায্য করছে। ওরা নানা রকম কথা বলে হাসাহাসি করছে। আদিত্য হঠাৎ দরজার দিকে তাকাতে ওর হাসি বন্ধ হয়ে গেল, কারণ দরজায় নূরের বাবা দাঁড়িয়ে আছে। নূরের বাবাকে এখানে দেখে আদিত্য অনেক অবাক হলো। নূর বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি? নূরের বাবা বিনয়ী সুরে বলল, হ্যাঁ আমি। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সাথে একটু কথা ছিল। আদিত্য কিছুক্ষণ চুপ থেকে তারপর বাকিদের চোখের ইশারায় বাইরে যেতে বলল। সবাই বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে গেল। আদিত্য নূরের বাবার দিকে তাকিয়ে বলল, ভেতরে এসে বসুন।
নূরের বাবা ভেতরে এসে সোফায় বসলো। আদিত্য নূরের বাবার সামনাসামনি সোফায় বসে বলল, বলুন কি বলতে চান, তবে একটা কথা আগেই বলে রাখি, আপনি যদি এখানে আপনার স্ত্রীকে ছাড়ানোর কথা বলতে এসে থাকেন তাহলে বলবো আপনার চেষ্টা নিরর্থক, কারণ আমি ওই মহিলাকে কিছুতেই ছাড়ব না। নূরের বাবা বলল, না না, তুমি ভুল ভাবছ, আমি সেজন্য আসিনি। ওর মতো জঘন্য মহিলাকে আমি কেন ছাড়তে বলবো, যে আমার স্ত্রী আর মাকে খুন করেছে? তাহলে কি বলতে এসেছেন? আমি নূরের ব্যাপারে কথা বলতে এসেছি। আদিত্য প্রকুচকে বলল, মানে আসলে কিভাবে কোত্থেকে শুরু করব বুঝতে পারছি না। আমি জানি আমি জীবনে অনেক অন্যায় করেছি, বিশেষ করে নূরের সাথে। নূরের মাকে আমি অনেক ভালোবাসতাম। নূরের জন্মের সময় যখন ওর মা মারা গেল তখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, নিজেকে কিছুতেই সামলাতে পারছিলাম না। নূরকে যখন আমার সামনে নিয়ে আসলো তখন ওকে দেখে আমার খুব রাগ হলো। মনে হলো নূরকে জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মারা গেল, তা না হলে হয়তো আমার স্ত্রী বেঁচে থাকতো। এইসব ভেবে প্রথম নূরকে দেখলে আমার রাগ হতো, তাই ওকে আমার সামনে আসতে মানা করতাম, যাতে আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার না করে ফেলি। আমি জানতাম যে আমি যেটা করছি সেটা ঠিক না, কিন্তু তবুও আমার হাতে কিছু ছিল না। নূরকে দেখলে আমার মৃত স্ত্রীর কথা মনে পড়ে যেত। মায়ের চাপাচাপিতে রবির মাকে বিয়ে করলাম। ভাবলাম হয়তো আমি না পারি, কিন্তু অন্য কেউ তো মেয়েটাকে খেয়াল রাখতে পারবে। কিন্তু ওই মহিলার মনে যে এসব ছিল সেটা আমি বুঝতেই পারিনি। প্রথম রাগের জন্য নূরের সামনে না আসলেও পরবর্তীতে নূর বড় হওয়ার পর নিজের অপরাধ বোধের জন্য লজ্জায় ওর সামনে যেতাম না। তবে দূর থেকে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করতাম। আমার ছোট ভাই মানে নূরের চাচাকে সবসময় বলতাম নূরের দেখাশোনা করতে। নূরের পড়াশোনার জন্য যত টাকা লাগতো সব আমি ওকে দিতাম, নূরকে ওর নাম ধরে দেওয়ার জন্য। রবির মায়ের কাছেও আমি নূরের হাত খরচের জন্য টাকা দিয়ে যেতাম। রুবিনা যে নূরের সাথে খারাপ ব্যবহার করে সেটা আমি কিছুটা জানতাম, তবে পুরোটা না। আমি রুবিনাকে অনেকবার বুঝিয়েছি নূরের সাথে খারাপ ব্যবহার না করে যেন। রুবিনা তখন কেঁদে কেটে মেলোড্রামা শুরু করে দিত। আমি রুবিনাকে বেশি করে শাসন করতে পারি না, কারণ আমার ব্যবসার কাজে বেশিরভাগই বাইরে থাকতে হয়। আমি যদি রুবিনাকে বেশি শাসন করি তাহলে সেই রাগও নূরের ওপর ঝাড়বে। আমি ভাবতাম রুবিনা হয়তো সৎমা দেখে নূরের সাথে ভালো করে মিশতে পারে না, কিন্তু ওই মহিলা যে এত জঘন্য তা জানলে কখনোই ওকে বিয়ে করতাম না। এতক্ষণ নূরের বাবার কথাগুলো শুনে আদিত্য অনেক অবাক হলো। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল লোকটা ততটাও খারাপ না। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তো এইসব কথা এখন আমাকে কেন বলছেন? আমার কাছে কি চান আপনি? নূরের বাবা অপরাধী সুরে বলল, আমি জানি আমি যত যাই বলি না কেন আমার অপরাধ কমে যাবে না। তুমি সেদিন ঠিকই বলেছিলে আমি একটা কবিতা, যে তার ফুলের মতো মেয়েটার খেয়াল রাখতে পারেনি। তবে আমি অনেক খুশি যে তুমি ওর জীবনে এসেছো। তোমাকে সেদিন দেখিয়ে আমি বুঝতে পেরেছি যে তুমি ওকে সবচেয়ে ভালো রাখতে পারবে। তোমার চোখে নূরের জন্য ভালোবাসা দেখতে পেয়েছি, তাই তো তোমাকে সেদিন আমি আটকাইনি। আমি জানি নূর তোমার সাথে অনেক সুখে থাকবে। আমি জানি আমি বাবা হওয়ার যোগ্য না, তাই তো নূরের সামনে কখনো যাই না। তবে আজ কেন জানি আমার মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে। আজ ওর বিয়ে, ওকে বধূ বেশে দেখার জন্য আমি নিজেকে আটকাতে পারিনি, তাই এখানে ছুটে চলে এসেছি। নূরের বাবা আদিত্যের সামনে হাত জোর করে বলল, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি ওকে একবার শুধু দেখতে চাই। আমি ওকে একবার দেখেই চলে যাব, সত্যি বলছি। কথাগুলো বলতে বলতে নূরের বাবার চোখের পানি চলে এলো। আদিত্য নূরের বাবার হাত ধরে বলল, আরে কি করছেন? আপনি আপনার মেয়ের সাথে দেখা করবেন, এতে আমার কাছে পারমিশন নেওয়ার কি আছে? দরকার আছে, তুমি তো ওর আসল গার্জিয়ান। আমি এত বছরেও যা করতে পারিনি তুমি এই কয়দিনেই সেটা করে দেখিয়েছো, তাই তোমার অনুমতি ছাড়া কিভাবে দেখা করতে পারি? আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে, আপনি দেখা করুন। আজকের দিনে আপনাকে দেখে নূরও অনেক খুশি হবে। আর হ্যাঁ, আপনাকে চলে যেতে হবে না। বিয়ের অনুষ্ঠানে আপনি থাকলে নূর সবচেয়ে বেশি খুশি হবে, আর ওর খুশি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নূরের বাবা মাথা ঝাঁকিয়ে সায় জানিয়ে বলল, আমার মেয়েটা সত্যি অনেক ভাগ্যবতী যে তোমার মতো জীবনসঙ্গী পেতে চলেছে। আদিত্য মুচকি এসে বলল, নূরের চেয়ে বেশি আমি নিজেকে লাকি মনে করে নূরকে পেয়ে। আদিত্য সানাকে ডেকে পাঠালো। সানা আসলে আদিত্য নূরের বাবাকে দেখিয়ে সানাকে বলল, সানা শোন, উনি নূরের বাবা, ওনাকে নূরের কাছে নিয়ে যা। আর হ্যাঁ, ওনার সাথে নূরকে একা কথা বলার সুযোগ করে দিস। সানা একবার অবাক হয়ে নূরের বাবার দিকে তাকালো, তারপর মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে ভাইয়া। আদিত্য নূরের বাবার দিকে তাকিয়ে বলল, ও আমার বোন, আপনি ওর সাথে যান, ও আপনাকে নূরের কাছে নিয়ে যাবে। আমার এখন ওখানে যাওয়া যাবে না, সবাই নানান রকম কথা বলবে, তাই আপনি ওর সাথেই যান। নূরের বাবা মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তারপর নূরের বাবা উঠে সানার সাথে নূরের রুমের দিকে গেল।
নূরকে আয়নার সামনে বসিয়ে পার্লারের মেয়েরা রেডি করছে। তানিয়া আর নিশিও আছে। সানা রুমে এসে নূরকে বলল, ভাবি তোমার সাথে কেউ দেখা করতে এসেছি। নূর ফুরকুচকে বলল, আমার সাথে আবার কে দেখা করতে আসলো? নিজেই দেখে নাও। কথাটা বলে সানা দরজার সামনে থেকে সরে গেল আর নূরের বাবা সামনে গিয়ে এলো। নূর ওর বাবাকে এখানে দেখে থমকে গেল। ওর বাবা এখানে আসবে এটা কখনো আশা করেনি নূর। সত্যি না স্বপ্ন দেখছে বুঝতে পারছে না নূর। নূরের বাবাকে দেখে তানিও প্রচুর অবাক হলো। সানা পার্লারের মেয়েগুলোকে বাইরে যেতে বলল। তানিকে ইশারায় বাইরে যেতে বলল। তারপর সানা সহ সবাই বাইরে চলে গেল। নূরের বাবা ধীরে ধীরে নূরের সামনে এসে দাঁড়ালো। নূর যেন রিয়েকশন দেওয়া ভুলে গেছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। আসলে কখনো ওর বাবার সাথে সেভাবে কথাই হয়নি, তাই মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। শুধু চোখ দুটো দিয়ে অঝরে পানি পড়ছে। নূরের বাবার চোখেও পানি চলে এসেছে। নূরের দিকে তাকিয়ে অপরাধী সুরে বলে উঠল, আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, যার কোনো ক্ষমা নেই। আমি বাবা নামের কলঙ্ক, তবুও পারলে এই পচা বাবাটাকে ক্ষমা করে দিও। নূর এবার ওর বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, কি বলছো বাবা? বাবা মা কখনো ছেলে মেয়েদের কাছে ক্ষমা চায় না। এতে যে আমার পাপ হবে, যা হবার তা হয়ে গেছে। ওসব বলে লাভ নেই। তুমি আজ এখানে এসেছো এতেই আমি খুশি। কিছুক্ষণ পর নূরের বাবা নূরের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না মা, না হলে আদিত্য আমার উপরে রেগে গিয়ে বলবে যে আমি ওর নূরকে কাঁদিয়েছি। বিয়ের আগে জামাই আর শ্বশুরের ভেতর যুদ্ধ শুরু হয়ে যাবে। বাবার কথা শুনে নূর অশ্রু চোখে হেসে দিল। আজ যেন ওর খুশির ঠিকানা নেই। নিজেকে আজ পরিপূর্ণ মনে হচ্ছে। কোনো কিছুরই আর অভিযোগ নেই জীবন থেকে। সন্ধ্যা 7:30। পুরো ফার্ম হাউস জুড়ে জমজমাট আয়োজন করা হয়েছে। রং বেরঙের ফেরি লাইটে চারিদিকে ঝলমল করছে। সবার মাঝেই খুশির আমেজ বিরাজ করছে। একটু পরে তানিয়া আর সানা মিলে বধূ সাজে সজ্জিত নূরকে নিয়ে এসে স্টেজে বসালো। স্টেজে বসার পর নূর চোরা চোখে এদিক ওদিক তাকিয়ে দেখল আদিত্য কোথাও নেই। নূর মনে মনে ভাবল, আদিত্য এখনও আসেনি কেন? একটু পরে হঠাৎ সামনে থেকে জোরে জোরে ঢোলের শব্দ আসলো। নূরসহ বাকি সবাই কৌতূহলী হয়ে সামনে তাকালো। সামনে থেকে আবির, তাসির আর সায়েম নিজেদের গলায় বড় বড় এক একটা ঢোল ঝুলিয়ে দুই হাত দিয়ে বাজাতে বাজাতে সামনের দিকে এগিয়ে আসছে। ঢোল বাজাতে বাজাতে ওরা তিনজন স্টেজের কাছে এসে লাইন হয়ে দাঁড়ালো। আবির ঢোলে একটা বাড়ি দিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, বালিকা তোমারে স্বপ্ন কা রাজকুমার আ রাহা হ্যায়। এবার তাসির ঢোলে বাড়ি দিয়ে বলল, বরমালা ডোলি বারাত সাজাকে দুल्हा ছা রাহা হ্যায়। এবার সায়েম ঢোলে বাড়ি দিয়ে বলল, শুভ মঙ্গল, সাবধান। এরপর ওরা তিনজন দুই দিকে সরে দাঁড়ালো। আর আদিত্য সাদা ঘোড়ার জোরে টকবক টকবক করে ওখানে এন্ট্রি নিল। নূর হা হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। ও স্বপ্ন দেখছে নাকি এসব বাস্তবে ঘটছে তা বুঝতে পারছে না। আদিত্যকে আজ নূরের স্বপ্নে দেখা হুবহু সেই রাজকুমারের মতো লাগছে। সাদা শেরওয়ানি, মাথায় সাদা পালকওয়ালা পাগড়ি, পায়ে সোনালি নাগরা শু, সব মিলিয়ে আদিত্যকে আজ সত্যিকারের রাজকুমার লাগছে। নূর যেন ভাষা হারিয়ে ফেলেছে। সানা আর তানি নূরের হাত ধরে নূরকে স্টেজের নিচে এনে দাঁড় করালো। আদিত্য ঘোড়া থামিয়ে ঘোড়া থেকে নেমে নূরের দিকে আসতে লাগলো। আবির, তাসির আর সায়েম ঢোল গলা থেকে নামিয়ে তিনজন একসাথে লাইন হয়ে নিচে উঠে গাইল, হেয়া। আদিত্য দুই হাত সরিয়ে নূরের দিকে তাকিয়ে গেল, হিরিয়ে সেহেরা বাঁধকে মেতো আয়ারে। ওরা তিনজন গেল, হেয়া। আদিত্য প্রাপ্তির হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে নূরের দিকে তাকিয়ে রইল। বাকিরা সবাই হৈ হৈ করে উঠে আদিত্য আর নূরের চারিদিকে ঘুরে নাচতে লাগলো। রাত 8:30। শেষমেশ সে কাঙ্ক্ষিত সময়টা এসেই গেল, যার জন্য আদিত্য আর নূর দুজনকে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আদিত্য আর নূরের মাঝখানে একটা সাদা পর্দা ঝুলিয়ে দিল। কাজী সাহেব প্রথমে আদিত্যের কাছে আসলো। আদিত্যকে কবুল বলতে বললে আদিত্য এক মুহূর্ত দেরি না করে ত্বরিত গতিতে 3 বার কবুল বলে ফেলল, যা দেখি সবাই মুখ টিপে হাসলো। কাজী সাহেব এবার নূরের কাছে এসে নূরকে কবুল বলতে বলল, কিন্তু নূর সহজে কবুল বলছে না। এটা দেখে আদিত্য একটু ঘাবড়ে গেল। নূর কবুল বলছে না কেন? টেনশনে আদিত্যের ঘাম ছুটে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর নূর কবুল বলল, আর আদিত্যের জানে পানি এলো। এই মেয়েটা একদিন আমাকে হার্ট অ্যাটাক দিয়েই ছাড়বে। কথাটা ভেবে আদিত্য মুচকি হাসলো। কাজী বললেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী হলে। কথাটা শোনার সাথেই আদিত্য আর নূরের ভেতর এক ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। ওরা সত্যি সত্যি আজ থেকে স্বামী স্ত্রী হয়ে গেল। সায়েম, নিশি আর সানা লাইন হয়ে আবিরের সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওরা কোনো সিরিয়াস মিশনে এসেছে। আর আবির ওদের ক্যাপ্টেন। আবিরের হাতে একটা বক্স।
আর বক্সের ভেতরে আছে আদিত্যের জুতো। আবির ওদের দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে বলল, এই বক্স আজকের দিনে এটা শুধু জুতার বক্স না, এটা হলো মহামূল্যবান খাজনা। মনে রাখবে, যাই হয়ে যাক না কেন, যত বড় ঝড় তুফান টর্নেডো সিডোর বুলবুলি বা বুলবুলির মা বাবা 14 গোষ্ঠী যেই আসুক না কেন, দুনিয়া উল্টে গেলেও এই বক্স যেন মেয়ে পক্ষের হাতে কিছুতেই না যায়, বিশেষ করে তানি আর তাসিরের হাতে যেন না যায়। আমরা ওদের কাছে কিছুতেই হারব না, তাই প্রাণ যায় পার বক্স না যায়। মনে থাকবে সবার? সায়েম, নিশি আর সানা একসাথে উচ্চস্বরে বলে উঠল, ইয়েস স্যার। আবির আর্মির ক্যাপ্টেনদের মতো চেঁচিয়ে বলে উঠল, সো গাইস, হাউ ওয়াজ দ্য জোস? সবাই একসাথে চেঁচিয়ে উঠে বলল, হাই স্যার। হাউ ওয়াজ দ্য জোস? হাই স্যার। গুড। আবির নিজের এক হাত সামনে নিয়ে বলল, তাহলে শুরু করা যাক মিশন। আবিরের কথা শেষ হওয়ার আগে সায়েম বলে উঠল, মিশন কাশ্মীর। আবির বলল, আরে না। সানা বলে উঠল, মিশন ইস্তাম্বুল। আরে না। এবার নিশি বলে উঠল, মিশন ইম্পসিবল। আবির এবার ধমক দিয়ে, চুপ করবি তোরা? আমি বলতে চাচ্ছি মিশন জুতা রক্ষা শুরু করা যাক। ওকে বস। আবির বলল, আপাতত এটা আমার কাছেই থাক, আমার কোনো কাজ পড়লে তোদের কাছে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। দূর থেকে এসব দেখে তানি বাঁকা হেসে মনে মনে বলল, মাত্র 5 মিনিটেই তোমার এই মিশন যদি আমি ভঙ্গ না করে দিয়েছি তো আমার নামও তানি না। সানা হেঁটে স্টেজের দিকে যাচ্ছিল, হঠাৎ কেউ ওর হাত টান দিয়ে বাসার পেছন সাইডের দিকে নিয়ে গেল। সানা সামনে তাকিয়ে দেখলো এটা আর কেউ না, স্বয়ং তাসির। তাসির সানাকে বাসার পেছনে নিয়ে এসে দেয়ালের সাথে আটকে ধরল। নিজের 2 হাত সানার 2 পাশে দেয়ালে রেখে নেশাভরা চোখে সানার দিকে তাকিয়ে রইল। সানা মুচকি হেসে বলল, বাবা, আজকে মিস্টার বোর্ডিং এত রোমান্টিক হলো কিভাবে? সূর্য কোন দিক দিয়ে উঠেছে আজ? তাসির সানার গালে আঙ্গুলের উল্টো দিক দিয়ে স্লাইড করে নিঃশক্ত কণ্ঠে বলল, সূর্য কোন দিক দিয়ে উঠেছে সেটা জানি না, তবে চাঁদ তো আজ আমার সামনেই আছে। তোমাকে আজ এত সুন্দর লাগছে যে নিজেকে কিছুতেই তোমার কাছে আসা থেকে আটকাতে পারছিলাম না। তাসিরের কথায় সানা নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল। তারপর আবার একটু সিরিয়াস ভঙ্গিতে তাসিরের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি যদি এইসব ভাইয়ার জুতা নেওয়ার ধান্দায় করে থাকেন তাহলে আগেই বলে দিই, জুতা আমার কাছে নেই, আর থাকলেও আপনাকে কখনোই দিতাম না। তাসির ভ্রুকুচকে বলল, কী সব বলছো এসব? জুতো কেন নিতে যাব আমি? তারপর সানার কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরে বলল, আমার কাছে এত দামি জিনিস থাকতে ওই সস্তা জুতোর পেছনে কেন ছুটবো আমি? তাসিরের ছোঁয়ায় সানা এবার কেঁপে উঠল। তাসির মুখটা এগিয়ে সানার কপালে একটা চুমু খেলো, তারপর 2 গালে চুমু খেলো। সানা ঠোঁটের দিকে এগিয়ে যেতে সানা তাসিরের ঠোঁটের উপর নিজের তর্জনী আঙুল ঠেকিয়ে তাসিরকে আটকে দিল। তাসির 2 ভ্রু উঁচু করে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? সানা বলে উঠল, এখন চুমু খেলে আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে, তাই এখন নো লিপ কিস। তাসির সানার হাতটা সরিয়ে দেয়ালের সাথে চেপে ধরল। তারপর সানার ঠোঁটের কাছে যেয়ে বলল, হলে হোক, তোমার সব সৌন্দর্য দেখার অধিকার শুধু আমার, তাই অন্য কাউকে লিপস্টিক দেখানোর দরকার নেই। এখন ভালো মেয়ের মতো আমাকে চুমু খেতে দাও। কথাটা বলে তাসির সানার ঠোঁটে ডুব দিল। সানাও আর মানা না করে তাসিরের তালে তাল মেলালো। দুজন দুজনকে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো।